চ্যাটে আইডিটা লিখবা আর কি, আর ক্লাস শেষে আমি এমন শিওর হয়ে নিব। আচ্ছা, তাহলে আমরা একটু এই জায়গা থেকে শুরু করি। আমরা এই জায়গাটা এসে শেষ করছিলাম। আচ্ছা, এই স্লাইডটাতে তেমন কিছু নাই, এখানে মেইনলি হচ্ছে আমরা স্টেপ যে রেসপন্সটা পাচ্ছি আর ইম্পালস যে রেসপন্সটা পাচ্ছি, এদের মধ্যে যে রিলেশনশিপটা সেইটা। আমরা স্টেপ রেসপন্স পাইছি কিন্তু হচ্ছে এইটা, যে কে ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টি। আর যদি আমরা ইম্পালস রেসপন্স দেখি, সেটা ছিল কে বাই টি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টি। বেসিক্যালি হচ্ছে এইটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু টি, তাহলেই দেখবা তুমি এটা পাচ্ছ। আবার এইটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো, তাহলে দেখবা তুমি এইটা পাচ্ছ। দ্যাটস এটা জাস্ট একটা ইয়ে। এটা তো আমরা এমনিতেও জানি আসলে যে ডেল টি কে ইন্টিগ্রেশন করলে ইউটি পাওয়া যায়, আর ইউটি কে ডিফারেন্সিয়েশন করলে ডেল টি পাওয়া যায়। সো ওই কনসেপ্টটা যে ওদের রেসপন্সের ক্ষেত্রেও খাটে, সেটাই হচ্ছে এখানে একটু দেখানো হয়েছে আর কি, আর কিছু না তেমন। আচ্ছা, তো আমাদের মেইন পড়া হচ্ছে পরের স্লাইড থেকে। তো আমরা এখানে একটা ম্যাথ আছে, এতক্ষণ ধরে যা পড়ছি ওইটার একটা ম্যাথ আমরা একটু দেখবো। তো এখানে একটা ফার্স্ট অর্ডার সিস্টেম আমাদের দেওয়া আছে, সিটি। তো দিয়ে বলতেছে যে এটার ইম্পালস রেসপন্স বের করো। না, একটা ইম্পালস, একটা ফার্স্ট অর্ডার সিস্টেমের ইম্পালস রেসপন্স দেওয়া আছে। এখন বলছে যে তুমি টাইম কনস্ট্যান্ট বের করো, ডিসি গেইন বের করো, ট্রান্সফার ফাংশন বের করো, স্টেপ রেসপন্স বের করো। ঠিক আছে? ওকে, তো এই জিনিসগুলো সব তোমাদেরকে এখান থেকে বের করতে বলছে। ওকে ফাইন, তো আমরা একটু যাই দেখি, বের করার চেষ্টা করি কি আছে। তো প্রথমে আমরা যেটা করার চেষ্টা করব, আমরা হচ্ছে সিটি থেকে সিএস এ যাব। তো সিএস এ করতে হলে অবভিয়াসলি এটা ল্যাপ্লাস করতে হবে। ল্যাপ্লাস তোমরা জানো, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস 0.5। এগুলা আর বলার কিছু নাই, এখানে এগুলাই করছে। তারপর সিএস বাই আর এস করে আলটিমেটলি ওটাই পাইছে। সো যেটা আমাদের পাওয়া দরকার, এটাকে ওরা আবার হচ্ছে যে একটু এই ফরম্যাটে আনছে, যেহেতু আমাদের লাস্ট ফরম্যাট ছিল কিন্তু এইটা কে ডিভাইডেড বাই এস বড় টি প্লাস ওয়ান, এই ফরম্যাটে আনার জন্য আনছে। এটা আনলে সুবিধা হচ্ছে, আমি কে গেইন ডাইরেক্ট বলে দিতে পারবো, গেইন হচ্ছে 6, টাইম কনস্ট্যান্ট হচ্ছে 2, এভাবে এগুলো ডাইরেক্ট বলে দেওয়া যাবে। তো যেটাই বের করতে বলছিল আমরা বের করে ফেললাম। এই, আর এরপর হচ্ছে আমরা এটার যদি ইম্পালস স্টেপ রেসপন্সটা জানতে চাই, তো স্টেপ রেসপন্সটা জানতে হলে আমাদের কি করতে হবে? সিটি, সেটাকে আমাদেরকে তোমার হচ্ছে যে আমাদের ইয়ে করতে হবে স্টেপ রেসপন্স। আমরা জানি কি ইম্পালস রেসপন্স থেকে আমরা কিভাবে স্টেপ রেসপন্স পাই, ইন্টিগ্রেশন করে। তো তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা যে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমাদের একটা কনস্ট্যান্ট সি আসবে। এই কনস্ট্যান্ট সিটাকে আমরা কিভাবে রিমুভ করবো? ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন আমাদের কিছু বলা নাই, তাহলে আমরা ইনিশিয়াল কন্ডিশন জিরো ধরবো, যে সি এস জিরো ইকুয়াল টু জিরো। তো সেইখান থেকে আমরা জিরো বসায় আমরা সি এর ভ্যালু একটা পাবো। তারপর বসানোর পর হচ্ছে আমরা এটা আমরা আলটিমেটলি পুরা ইম্পালস রেসপন্সটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে? এটা না বুঝার কোনো কথা না, আমি কারণ একটু লাইন বাই লাইন না বুঝাই একটু স্কিপ করে গেলাম। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ইনিশিয়াল কন্ডিশন কিছু বলা নাই, তাই জিরো ধরছি। যদি কিছু বলে দেয় তাহলে কিন্তু এটা জিরো হবে না, এটা ওখানে ওই ভ্যালুটা বসে দিতে হবে, এবং ওই ভ্যালুটা এখানে বসানোর পর সি এর যা ভ্যালু পাবা সেটাই আলটিমেটলি এই ফাইনাল ইকুয়েশনে বসাতে হবে। ঠিক আছে? তো এটা একটু মাথায় রেখো আর কি, যদি এভাবে চেঞ্জ করে দেয় পরীক্ষায় তাহলে যেন তোমরা পারো। আচ্ছা, তো এইটা আমি তোমাদের দেখাইলাম। তারপর আশা করি আর এখানে বুঝার কিছু নাই। তুমি এখানে পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারবা, পার্শিয়াল ফ্র্যাকশন করে সেখান থেকে তুমি স্টেপ ইনপুটের, স্টেপ ইনপুট সিটি, যেটা স্টেপ ইনপুট রেসপন্সটা তো তুমি ইয়েতে পাইছো, আগের স্লাইডে হচ্ছে তুমি এইভাবে পাইছো। তো এখান থেকে তুমি টাইম ডোমেনেও কিন্তু এটাকে এভাবে বের করে নিতে পারবা আর কি। ঠিক আছে? তো সেইটাই এখানে করা হয়েছে আর কি। আবার ইনভার্স ল্যাপ্লাস করা হয়েছে, ইনভার্স ল্যাপ্লাস থেকে বের করে এটা করা হয়েছে। দেখ, দুই ভাবেই করা যায়। তুমি চাইলে ইন্টিগ্রেশন করে যেটা করছো এটা দিয়ে হচ্ছে আমরা এভাবে বের করছি, আর এটা তো এভাবে। দুই ভাবেই আসলে তুমি এভাবে চাইলে দুই ভাবেই করতে পারো। এভাবে ইন্টিগ্রেশন করেও ইম্পালস রেসপন্সকে ইন্টিগ্রেশন করেও করতে পারো, অথবা তুমি পার্শিয়াল ফ্র্যাকশন করে সেখান থেকে মানে পার্শিয়াল ফ্র্যাকশন বলতে আর কি, যেহেতু স্টেপ ইনপুট দিচ্ছ তাহলে সেটার ল্যাপ্লাস হচ্ছে ওয়ান বাই এস, ওয়ান বাই এস দিয়ে গুণ করে সেটার সিএস নিয়ে সেই সিএস কে ইনভার্স ল্যাপ্লাস করে সিটি বের করেও তুমি চাইলে করতে পারো। দুই ভাবেই করা সম্ভব, সেটাই এখানে দেখাইছি আর কি। তো এই ম্যাথটা কি পুরাটা সবাই বুঝছো? এইরকম কিন্তু একটা ম্যাথ আমি সিটি পরীক্ষায় দিব, এটা আমি মাথায় রাখছি। যেহেতু তোমাদের নেক্সট সিটি পরীক্ষা এটা সিলেবাসে থাকবে, তো এরকম একটা ম্যাথ আমার দেওয়ার খুব ইচ্ছা আর কি। হয়তো হুবহু এরকম দিব না, আর একটু চেঞ্জ করে দিতে পারি, এটার সাথে আরো কিছু কোশ্চেন লেস দিয়ে দিতে পারি। বাট এরকম একটা অঙ্ক আমার দেওয়ার ইচ্ছা আছে আর কি। এটা আগে একটু বলে দিলাম, তাই ভালো করে পড়াইছি। এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা, এমনি তো এই টপিকগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলা ফাইনাল পরীক্ষা তো আসে ওর সময়। আচ্ছা, না বুঝলে কেউ কোশ্চেন করো, আর বুঝলে তো আমার কিছু বলার নাই। ওকে, তো এই জিনিসগুলো অলরেডি এখান থেকে বলে ফেললাম। এখন হচ্ছে আমরা একটু র্যাম্প রেসপন্স যাব। তো র্যাম্প রেসপন্স মানে কি বলো তো দেখি? র্যাম্প রেসপন্স হচ্ছে আমাদের জন্য জানার কথা, র্যাম্প সিগন্যাল আর টি, যেটা র্যাম্প সিগন্যাল, যেটা হচ্ছে আমরা বলি যে টি ইন্টু ইউটি, এই যে দেরি এরকম। আছে। কি বললা?
না স্যার, এরিয়া রেসপন্স করে যে স্যার বলতে কথা বলছেন। আচ্ছা। আচ্ছা, তো সেইটার আমরা একটু এখান থেকে বের করব। তো সেইখান থেকে আমরা যদি একটু যাই দেখো, তো সেইটার ল্যাপ্লাস কি 1/s²। তো এই যে ইউনিট স্টেপ সিগন্যাল, তারপর হচ্ছে ইম্পালস সিগন্যাল, র্যাম্প সিগন্যাল, এদের আসলে ল্যাপ্লাস ল্যাপ্লাস কি করলে কি হবে এগুলো একটু মুখস্থ রাখো, বুঝছো? এগুলা আসলে পরীক্ষায় কখনো দিয়ে দিবে না। আর এগুলা আসলে খুব বেসিক লেভেলের, তো এগুলা এবার ডাইরেক্টলি লিখে, ইভেন তোমরাও পরীক্ষা ডাইরেক্টলি লিখবা। So এগুলো একটু মুখস্থ রাখবা। সেটাই এখানে 1/s²। তো এইটা 1/s² কে তুমি যদি এখন k/ts+1 এটা দিয়ে গুণ করো, গুণ করলে তুমি পেয়ে যাবা রেসপন্স। বা সেটা টাইম ডোমেনে, ফ্রিকোয়েন্সি ডোমেনে, টাইম ডোমেনে চাইলে তোমাকে এটা কি করতে হবে, এটাকে আবার ইনভার্স ল্যাপ্লাস করতে হবে। এই ইনভার্স ল্যাপ্লাসটা বাবা আমি করে দিই নাই, এই সিএস থেকে সিটি কিভাবে আসছে এটা কিন্তু আমি করে দিই নাই। এটা বাসায় করবা। কিভাবে করবা বলো দেখি? এটা কিন্তু করা অনেক সহজ। ছোটবেলায় করছিলা 1/s, 1/s², তারপর 1/ts+1, এই টাইপের ক্যালকুলেশন কিন্তু তোমরা করছো। বাকিগুলো এই যে এস এফ এল জিরো বসলে কি বুঝছো? এগুলা তোমাদেরকে পার্শিয়াল ফ্র্যাকশন শেখানো বয়স আমার আর নাই, অনেকক্ষণ ধরে করাইছি তাও। এইটা কিভাবে ওইভাবে ভাঙ্গা বা ভাঙ্গায় নিচেরটা আসবে এগুলা বাসায় নিজেরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা, এইটা করবা। এখন আমরা একটু রেসপন্সের দিকে আসি। খেয়াল করে দেখো, আমরা বেশ কিছু ভ্যালুর জন্য আমরা দেখবো। খেয়াল করে দেখো, কে এর ভ্যালু 1, টির ভ্যালু 1, তখন ইউনিট র্যাম্প আর ইউনিট র্যাম্প রেসপন্সের মধ্যে পার্থক্যটা দেখো। এখানে দেখো, যখন আমরা ইউনিট র্যাম্প দেখতেছি, অর্থাৎ কে এর ভ্যালু 1, টির ভ্যালু 1, তখন দেখো হচ্ছে আমাদের ব্লু কালিটা, আর এমনি নিচে র্যাম্প প্রপোজ। এটাকে আমি তুমি ওয়ান কাইন্ড অফ এরর হিসাবে তুমি এটাকে জাস্টিফাই করতে পারো এভাবে। আবার কে এর ভ্যালু 1, টির ভ্যালু 3, সেটাকে তুমি যদি দেখো, সেটাকেও তুমি যদি আহ দেখো, তাহলে দেখো এরকম যে তোমার এইটা হচ্ছে ব্লু কাইটা তোমার অলওয়েজ ইন ইউনিট র্যাম্প, এটা তোমার ইনপুট। বাট কে এর ভ্যালু 1, টির ভ্যালু 3 হলে দেখো এটা আরো ডেভিয়েট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এরর আরো বেড়ে গেল। এইভাবে ব্যাপারটা হবে আর কি। আচ্ছা, তো আগের স্লাইড পর্যন্ত যা যা পড়ছি আমরা, এগুলা মোটামুটি এতক্ষণ ধরে আমরা বিভিন্ন, যেমন ইউনিট স্টেপ, ইনপুট রেসপন্স, তারপর ইম্পালস রেসপন্স, তারপর হচ্ছে র্যাম্প রেসপন্স, মানে আমরা বিভিন্ন স্ট্যান্ডার্ড সিগন্যালের ইনপুটে দিলে আউটপুটে কি রেফারেন্স পাচ্ছি, আর আউটপুটে কি রেসপন্স পাচ্ছি, সেগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করছি, ঠিক আছে? আমাদের এবার নেক্সট কয়েকটা স্লাইডে পড়াশোনা হবে পোল জিরো প্লট নিয়ে, যেগুলো আসলে তোমাদেরকে অলরেডি পড়াইছি, বাট সেগুলোরই আমরা আরেকটু এক্সটেন্ডেড ভার্সন এখানে আলোচনা করব, যে পোল জিরো প্লট দিয়ে পোল জিরো প্লটের সাথে কোন একটা ফার্স্ট অর্ডার সিস্টেমের স্টেপ রেসপন্সের কি রিলেশন, এবং সেটা আসলে ওর স্ট্যাবিলিটি বলো বা ওর ট্রান্সফার ফাংশনে কি ইম্প্যাক্ট ফেলায়, সেই জিনিসগুলো আমরা এখন নেক্সট কয়েকটা স্লাইডে আমরা একটু দেখবো। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে এই স্লাইডটা দেখো, এটাতে আমার না বোঝানোর কিছু নাই, যে কে এর ভ্যালু এখানে 10, আর এখানে আমার টি এর ভ্যালু কত বলো তো, 1। তো টি এবং এটার পোল কোথায় বলো তো দেখি? এটা পোল হচ্ছে -1-এ, যেটা এখানে আঁকা হয়েছে। ওকে, ফাইন, গুড। তো এগুলোর রেসপন্স কি হবে সেটাও কিন্তু আমরা অলরেডি পড়ছি, তাই না? এটা আমরা পড়ছি। তো আমরা আরেকটু সামনের দিকে স্লাইডে আগাই, তাহলে আরো কিছু ছবি দেখলে বুঝবো। হ্যাঁ, এবার দেখো তো এইখানে দেখি, আমি যদি এবার এই জিনিসটাকে একটু এ- এই এই এটা একটু দেখি, ধরো এইটাকে আমি যদি ওই আগের স্ট্যান্ডার্ড ফর্মে নিতে চাই, আমার কিন্তু এই পার্টটাকে 1 বানাইতে হবে, তাই না? এই পার্টটাকে আমাদের 1 বানাইতে হবে। এই পার্টটাকে 1 বানাইতে হইলে আমাকে সবগুলো 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা 5 হয়ে যাবে। তার মানে গেইন হচ্ছে 5, আর টি কত বলো তো এখন, 0.5। এবং আমার এই ক্ষেত্রে আমার ইয়ে কোথায়, টি হচ্ছে 0.5, ঠিক আছে? এবং আমার পোলটা হচ্ছে -2-তে। আচ্ছা, ওকে, গুড। এটাও আমরা এখান থেকে দেখলাম। 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, একটু প্রবলেম হয়েছিল, ওকে। সো দেন তারপর আমরা যেটাতে যাচ্ছি, আরেকটু আমরা একটু দেখি, যেটা সেটা হইলো যে এইটা দেখো, এই যে দেখো এইটা, এখানে তো এই দুটো ছবি পাশাপাশি রাখছি বোঝার জন্য। এখানে তোমরা খেয়াল করে দেখো, যে যখন তুমি দেখো যে এইখানে এই ছবিটা দেখতেছো, এখানে কে এর ভ্যালু কত বলো তো, 1, আর টির ভ্যালু কত বলো তো, 1। তো এই ক্ষেত্রে তোমরা দেখো যে তোমার রেসপন্সটা কেমন আসতেছে। তোমার দেখো হচ্ছে এইখানে যখন তোমার ভ্যালুটা 1, তখন দেখো ও কিন্তু প্রায় তোমার 63% ভ্যালুর দিকে চলে গেছে, যেটা হওয়ার কথা। এবং তোমার হচ্ছে যে ওর আলটিমেটলি ফাইনাল ভ্যালুটা কোথায় যাচ্ছে, 1-এ। এবার এই স্লাইডটা খেয়াল করো তো দেখি, এইখানে দেখো কি কথা। এটাকে তুমি যদি এই ফরম্যাটে নিতে চাও, তাহলে তোমার এইটাকে 1 বানাইতে হবে। এটাকে যদি 1 বানাও, তাহলে 1/10, মানে 0.1, নিচে হবে কত, নিচে হবে 0.1/s+1। তার মানে তোমার ফাইনাল ভ্যালুটা হবে কত, গেইন এখন হবে 0.1। যেহেতু গেইন 0.1, তাহলে ফাইনাল ভ্যালু হবে 0.1। এই দেখো, ফাইনাল ভ্যালু হবে 0.1। আর তোমার টাইম কনস্ট্যান্টও কিন্তু কমে গেছে 0.1, তাহলে দ্রুত পৌঁছাবে। এই দেখো, 0.1-এই কিন্তু সে তোমার অনেকখানি ভ্যালু, সরি, 0.1-এই কিন্তু তোমার কি হয়ে গেছে, 0.1-এই কিন্তু সে তোমার 63%-এর দিকে চলে গেছে। So এই যে দেখো, এই যে টাইম কনস্ট্যান্ট এবং গেইনার ইম্প্যাক্ট, এটা আগেও কিছুক্ষণ আলোচনা করছিলাম।
এখন আবারও পাশাপাশি দুটো স্লাইড দিয়ে তোমাদেরকে দেখাই দিলাম উইথ পোল জিরো ম্যাপিং। কার কোনো কোশ্চেন আছে? বুঝতে পারতেছো? আসো তোমরা? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এইটা আমরা একটু দেখলাম, এখন আমরা একটু নেক্সট স্লাইডের দিকে একটু যাই, আলোচনা করি আর একটু। সেটা হচ্ছে এইখানে তো আমরা একটু দেখতে পাচ্ছি কত সিএসবি আর গুলো ক্যারিয়ার, আবার সেম কথাবার্তাই আর কি। আচ্ছা, এগুলা এইটুকু তোমরা পারবা, এগুলো আমি আলোচনা করলাম না। একই জিনিস আবার একটা এক্সাম্পল দিয়ে দেখাইছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু ডিফারেন্ট একটা টপিক আলোচনা করব, ঠিক আছে? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডিটারমিনেশন অফ ট্রান্সফার ফাংশন অফ ফার্স্ট অর্ডার সিস্টেম। এই জিনিসটা আসলে কি, মানে ব্যাপারটা হচ্ছে যে সাধারণত ফার্স্ট অর্ডার সিস্টেমের যে ট্রান্সফার ফাংশন, সেটা অলরেডি আমি তোমাদেরকে যতগুলো এক্সাম্পল দেখাইছি, ওখানে হচ্ছে তোমাদেরকে দেওয়া আছে, তোমরা হচ্ছে যে সেটা সলভ করতেছো। বাট যেটা আসলে হয় মানে প্র্যাকটিক্যাল কেসে দেখা গেছে যে সবসময় যে ট্রান্সফরমেশন দেওয়া থাকবে তা না। অনেক সময় ওটা ক্যালকুলেশন করে বের করতে হয়। এখন দেখা গেছে যে সেটা অনেক সময় অ্যানালিটিক্যালি সলভ করা যায় না। সেগুলোকে দেখা যায় কি আমরা আসলে ডাটা দিয়ে দিয়ে একটা অ্যাপ্রক্সিমেট বের করি। তো এইখানে ওই কথাটাই বলা হয়েছে যে যখন often it is not possible or practical to obtain systems transfer function analytically, মানে অ্যানালিটিক্যালি তুমি এটা করতে পারবে না। সেই ক্ষেত্রে তোমাকে গ্রাফ, ধরো তুমি রেসপন্সটা জানো, তোমাকে যে আমি রেসপন্সের ছবি দেখাচ্ছিলাম, ধরো একটা সিস্টেমের তুমি রেসপন্সটা জানো ফার্স্ট অর্ডার সিস্টেমের, তো তোমাকে ইকুয়েশন দেওয়া নাই, তাহলে কিন্তু গ্রাফ দেখে তোমাকে ট্রান্সফার ফাংশন বের করতে হবে। তো সেইটাই আমরা এখন এখানে দেখবো আর কি, এবং কিভাবে কি হচ্ছে। তো এখানে কিছু কথাবার্তা আছে, এগুলো একটু পড়বো আর কি। যে সিস্টেম রেসপন্স ক্যান লিড টু রিপ্রেজেন্টেশন ইভেন দো দা ইন্টারনাল কনস্ট্রাকশন ইজ নট নোন। হ্যাঁ, হতে পারে, স্টেপ রেসপন্স দেখে কিন্তু আমরা বের করতে পারি, যেটা অলরেডি আমরা দেখলাম। উইথ স্টেপ ইনপুট, একটা স্টেপ ইনপুট দিয়ে উই ক্যান মেজার দ্য টাইম কনস্ট্যান্ট। স্টেপ ইনপুট দিয়ে সেটা রেসপন্স থেকে কিন্তু আমরা টাইম কনস্ট্যান্ট বের করতে পারি। ধরো আমাদের গ্রাফ আছে, গ্রাফের 63% ভ্যালুতে কখন পৌঁছাচ্ছে, বা 68% ভ্যালু যেটাই বই না কেন, সেই ভ্যালু 67% বলতে হবে, সেই ভ্যালুতে কখন পৌঁছাচ্ছে, যেই সময় পৌঁছাচ্ছে ওই সময় আমার টাইম কনস্ট্যান্ট। সো গ্রাফের ওই ভ্যালু থেকে আমি টাইম কনস্ট্যান্ট পেয়ে যাব। তারপর কোন ভ্যালুতে স্টেডি স্টেট ভ্যালুতে পৌঁছাচ্ছে ওইটা যদি আমি জানি, তাহলে গেইন পেয়ে যাব। আর গেইন পেয়ে গেলে আমি ইজিলি ইকুয়েশন দাঁড় করাতে পারবো। বিকজ উই নো যে ফার্স্ট অর্ডার সিস্টেমের ট্রান্সফরমেশন কিরকম হয়, কে ডিভাইডেড বাই টি এস প্লাস ওয়ান। তাহলে কে এর ভ্যালু জানি, টির ভ্যালু জানি, আমি ইকুয়েশন দাঁড় করে ফেলতে পারবো। বুঝতে পারছো? গ্রাফ থেকে বা স্টেপ রেসপন্স থেকেও কিন্তু ইকুয়েশন বের করে ফেলা যায়। এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। এখন আমরা একটা এক্সাম্পল দেখবো, একটু অ্যানিমেশন দিয়েও দেখবো, তো এটা বুঝতে একটু সুবিধা হবে। এইবার দেখো, তোমাদেরকে একটা ছবি এখানে আমি এবার একটু দেখাবো, দেখো। যেমন ধরো এইটা, এই যে দেখো একটা গ্রাফ তোমাদেরকে দেওয়া হইলো। এই গ্রাফ দেখে যদি তোমাকে বলি যে এই ট্রান্সফরটা বের করো, পারবা না। ফাইনাল ভ্যালুটা দেখো তো প্রায় 0.7 এর দিকে পৌঁছাইছে, তাই না? আর টাইম কনস্ট্যান্টটা হচ্ছে কত, 63% ভ্যালুতে যখন পৌঁছাবে। সো 0.7 এর 63% কত হয়? তোমরা যদি একটু ক্যালকুলেটরতে ক্যালকুলেট করো, 0.7 এর 63% হবে হচ্ছে তোমার 0.44। তাহলে 0.44 যেই জায়গাটায় হচ্ছে, ওই জায়গাতে তুমি দাগ টেনে এইবার নিচে যদি একটা দাগ টানতে পারো, আমি হাতে আঁকছি দেখে হয়তো অ্যাকুরেট হবে না, এইটা হবে তোমার টাইম কনস্ট্যান্ট। এটা প্রায় 0.15 এর মতো। তোমাকে বুঝতে পারতেছো আমি কোন স্টেপে করতেছি? So এইটা তুমি যদি আগাও, তাহলে এইখান থেকে দেখো, এই সিন্স দ্য ফাইনাল ভ্যালু ইজ 0.72, ওরা কিন্তু 0.7 না 0.72 নিছে, এটাই হওয়ার কথা আসলে। টাইম কনস্ট্যান্ট ইভালুয়েটেড হোয়ার দ্য কার্ভ রিচেস 0.63 ইন্টু 0.72, মানে 0.45-এ যখন পৌঁছাচ্ছে। তার মানে দেখো, তার মানে কিন্তু আমি যেটা করছিলাম ওইটার মধ্যে দেখো একটু অ্যাপ্রক্সিমেট কিন্তু হওয়াতে জিনিসগুলো একটু মাঝে মধ্যে ভুল আসে। তাহলে দেখো এটা যদি করি, তাহলে 0.45, যেটা হচ্ছে আসলে 0.45 মানে কত, 0.45 কোন কোন জায়গায় হচ্ছে, 0.13 বা 0.15 সেকেন্ডের দিকে হচ্ছে। তাহলে দেখো আমি টিও পেয়ে গেলাম, আমি কেও পেয়ে গেলাম। তাহলে আমি সুন্দর মতো ইকুয়েশন দাঁড় করাতে পারবো না? আমি কিন্তু সুন্দর মতো ইকুয়েশন দাঁড় করাতে পারবো। এটা কি সবাই বুঝছো? পরীক্ষায় যদি তোমাদেরকে কোনো একটা গ্রাফ দিই, গ্রাফ দিয়ে তারপর বের করতে বলি, পারবা না? হ্যাঁ, এখন পরীক্ষা তোমরা বলতে পারো যে স্যার পরীক্ষা তো যদি আমরা এক্সাক্ট ভ্যালু না, এক্সাক্ট ভ্যালু দরকার নাই, কাছাকাছি দিতে পারলেই হবে। এখন তোমার হবে 0.1 থেকে পয়েন্ট, এটা বুঝাই যাচ্ছে এটা 0.13 14 15 এরকম কিছু হবে, কিন্তু তুমি নিলা 0.35, তোমার অ্যান্সার হবে? হবে না। বা কে ধরো 0.7 দিলেও আমি স্যার কারেক্ট দিব। 0.72 তো এটা ধরে নিয়েছি। হ্যাঁ, এটাই বললাম যে ধরো তুমি পরীক্ষায় 0.7 নিছো, 0.7 ধরে 0.7 এর 63% নিছো, সেটা হয়তো একটু শিফট করবে, প্রবলেম নাই তো, তুমি তো খালি চোখে অঙ্ক করতেছো। তো তোমার ওই অ্যান্সারটা আমি অ্যাকসেপ্টেবল নিব। কিন্তু তুমি ধরো নিছো ভুলভাল, তাহলে তো ওটা নাম্বার দেওয়া যাবে না। বা পরীক্ষা আমি এমন ভ্যালুই দিলাম যেটা হয়তো বা তোমার ইন্ডিকেশন থাকবে পুরোপুরি। কথা বুঝতে পারছো আমার? তো এরকম একটা গ্রাফ দিয়েও কিন্তু অঙ্ক বানানো যেতে পারে। এই অঙ্কই দিব আমি সেটা বলতেছি না, গ্রাফ দিয়ে আমি অন্য অঙ্ক বানাতে পারি হয়তো।
ধরো আগের অঙ্কটাই আমি গ্রাফ দিয়ে দিলাম, ইকুয়েশনই দিলাম না, গ্রাফ দিলাম, গ্রাফ দিয়ে বললাম ইকুয়েশন বের করো, সেখান থেকে স্টেপ রেসপন্স বের করো, সেখান থেকে ডিসি গেইন বের করো, সব গ্রাফ থেকে করতে দিলাম। পারবা না? পারবা তো নাকি? জি স্যার, পারা যাবে স্যার। অ্যামপ্লিটিউড রেসপন্সটা যদি দেওয়া থাকে এত পার্সেন্ট, সব দেওয়া তাহলে স্যার থাকবে। পারা যাবে। শোনো, পারার মতো জিনিস সব দেওয়া থাকবে, কিন্তু সেটা সরাসরি দেওয়া স্যার থাকবে স্যার কিনা পারা এটা যাবে। এটা বলতে পারতেছি না। হয়তো প্রশ্ন বানানোর সময় মাথায় যদি নতুন কিছু আসে সেটা অ্যাড করব, কিন্তু যা পড়াইছি এর কনসেপ্টের মধ্যেই একটু ঘুরায় পেঁচায় দিতে স্যার পারি। এগুলোর জন্য কি গ্রাফ পেপারে আঁকতে হবে নাকি না শুধু না হাত দিয়ে না আঁকালে? না না, কোনো গ্রাফ পেপার আঁকতে হবে না। যদি আঁকতে বলি, তুমি জাস্ট এটা নর্মাল স্কেলিং করে আঁকবা, এবং নর্মাল ইন্ডিকেশন দিবা, যাতে বোঝা যায় আমি যেটা চাচ্ছি সেটা যেন থাকে। এখন ধরো আমি তোমাকে আঁকতে দিলাম, তুমি করলা কি এমন ভাবে আঁকছো বুঝাই যাচ্ছে না যে তোমার স্টেডি স্টেট ভ্যালু কি, তাইলে তো আর বাবা হবে না। বা তুমি টাইম কনস্ট্যান্ট কোন ভ্যালুতে হচ্ছে সেটা তুমি ইন্ডিকেশনই দাও নাই, তাহলে তো এই গ্রাফ আঁকার কোনো অর্থ হয় না। সো তুমি একটা অ্যাপ্রক্সিমেট গ্রাফ আঁকবা, সেটা তোমার যা চাচ্ছি সেটা ইন্ডিকেশন থাকলেই হলো। আর যদি আমি গ্রাফ দিয়ে দিই তাহলে সেটা দেখে দেখে করবা, তখন তো আর রাখতে হবে না। বুঝতে পারছো? আঁকা কি আমি হয়তো দিব না, আমি যেটা করতে পারি আমি নিজে গ্রাফ দিয়ে দিব, সেখান থেকে তোমাদের বের করা লাগবে। এই টাইপ জিনিস দেওয়ার আমার ইচ্ছা আছে আর কি। আচ্ছা, যাই হোক, তো অনেক কিছু বললাম, আশা করি ক্লাস ফলো করলে এসব জিনিস পারার কথা আর কি। আচ্ছা, ওকে, ফাইন, গেল। এবার আমরা একটু আসি, দেখো এইখানকার কিছু ছবিতে আমরা একটু আসবো। এই স্লাইডটা এত আগে বানাইছি, মানে যখন নেট ছিল না, গভর্নমেন্ট নেট নিয়েছিল তো ওই টাইমে, মনেও নাই যে স্লাইডের লাস্টের দিকে কি আছে। আচ্ছা দেখি, লাস্টের দিকে তেমন কিছু আর নাই। লাস্টের দিকে আমি কিছু স্লাইড এড করছিলাম যে তোমার এক্সট্রা এক্সট্রা না, মানে এগুলো পরীক্ষা আসার মতো। যেমন ধরো, আমাদের ফার্স্ট অর্ডার সিস্টেম এতক্ষণ ধরে আমরা যেটা দেখছি সেটা শুধু এই পার্টটা ছিল। And এই পার্টের সাথে দেখো আমি ই টু দি পাওয়ার - এর কোন নামে একটা জিনিস add করছি। এটা যদি এখানে গুণ আকারে থাকে, তার মানে ওই সিস্টেমটা একটু ডিলে হবে। ডিলে বলতে কি বোঝাচ্ছে? ধরো তোমার নর্মালি রেসপন্স কিন্তু হওয়ার কথা কিরকম, এরকম হওয়ার কথা, কিন্তু সেটা একটু ডিলে হবে। কতটুকু ডিলে হবে? এই টিডি যতটুকু টাইম এখানে থাকবে ঠিক ততটুকু ডিলে হবে। বুঝতে পারছো? ধরো তুমি ইউনিট স্টেপ দিচ্ছ, রেসপন্সটা এরকম পাবা, একটু ডিলে হয়ে তারপর আস্তে আস্তে স্ট্রেস পাবে। বুঝা গেছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো এইটা আর কি, এটার একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল যদি দেখাই, এই দেখো, ধরো 10 ÷ 3s+1, তাহলে এখানে তোমার গেইন কত বলো তো? গেইন হচ্ছে 10। টাইম পিরিয়ড কত বলো তো? টাইম পিরিয়ড 3। তার মানে তোমার যদি এই পার্টটা না থাকতো, তাহলে আলটিমেটলি এটা কিন্তু 10 ভ্যালুতে পৌঁছাইতো। এইখানে এটা কততে তুমি এই স্ট্যাটিস্টিক ভ্যালুটা পেয়ে যেটা কিন্তু 3 সেকেন্ডে, তখন এটা 3 হইতো। কিন্তু যেহেতু তোমার কি, আমি এখন একটা ডিলে অ্যাড করছি, ডিলে কত এখানে বলো তো? 2 সেকেন্ড ডিলে অ্যাড করছি। তার মানে তুমি ওই 63% ভ্যালু, 10 এর যেই 63% ভ্যালু সেটাতে কখন পৌঁছাবা? 3 + 2, 5 সেকেন্ডে গিয়ে পৌঁছাবা। তো এই ধরনের গ্রাফ যদি পরীক্ষায় আঁকতে দিই, পারবা? এগুলো আঁকতে দিলে গ্রাফ আঁকতে দিতে পারি আসলে। বুঝতে পারছো? বললাম যে তুমি এই রেসপন্সটা শুধু আঁকো, আর এটার সাথে টাইম ডিলে অ্যাড করলে যা হবে ওইটাও তুমি একই গ্রাফ প্লটের মধ্যে এঁকে আমাকে দুটার পার্থক্য এক্সপ্লেইন করো। করতে পারবা? পারবা আশা করি। ক্লাসে থাকলে পারবা, না থাকলে পারবা না। আসো তোমরা নাকি হারাই গেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, একটু মনোযোগ টনোযোগ দিও। যা বলতেছি এগুলা যে কোনো কিছু পরীক্ষায় দিতে পারি। কি দিব তো জানি না, তবে তোমাদের বাবা আন্দোলন সংগ্রাম যাই করো, পরীক্ষা তো দিতে হবে নাকি? তো একটু পড়াশোনা কইরো। জি স্যার। হ্যাঁ, একটা পরীক্ষা তো দিয়ে দিছো, যাক ভাগ্যিস একটা পরীক্ষা দিছিলা। নয়তো তো বলতাছে স্যার পরীক্ষা দিব না, অ্যাসাইনমেন্ট দিয়ে নাম্বার পাবো। এইটা আমি খুবই হেট করি, কারণ তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে 5 মার্কের জন্য একটা। অনেক স্যার অনেক সময় আমাদের এটাও করতো না, 25 মার্কই পরীক্ষায় দিয়ে দিত। আমি মনে করি যে আসলে না, স্টুডেন্টদের প্রতি একটু একটু নাম্বার পাওয়ার জন্য একটু রহম করা উচিত। সো পাক ওরা 5টা মার্ক অ্যাসাইনমেন্টে পাক, আমার কিছু যায় আসে না। বা 5টা মার্ক ওরা অ্যাটেন্ডেন্সে নিয়ে নিক, কিন্তু পরীক্ষার 20 মার্কও যদি অ্যাটেন্ডেন্স দিয়ে চায়, তাইলে তো বাবা মানা যায় না। ঠিক আছে, তাইলে আর পড়াশোনা করার দরকার কি? যদিও আমাদের যদি অ্যাসাইনমেন্ট সিস্টেমটা ওরকম হইতো আর কি। এখন আমাদের অ্যাসাইনমেন্ট সিস্টেম হচ্ছে কি, তোমাদের কিছু অঙ্ক হয়তো ম্যাক্সিমাম দিব, ওইটা একটু করে দিবা, ওইটা এই ফ্রেন্ডেরটা কপি করবা, কপি করে হইলেও বাবা করো, কিছু শিখবা। কিন্তু এখন যদি বলো যে পরীক্ষার মার্কস তো স্যার দেন ওইটা দিয়ে, ওইটা তো সম্ভব না। তো সেকেন্ড সিটি তোমাদের দিতেই হবে। সেকেন্ড সিটি যদি তোমরা নাও দাও, আমি ফার্স্ট সিটি দিয়ে তোমাদের নাম্বার দিয়ে দিব। আমি কিন্তু 20 মার্কের নাম্বার কোনোভাবেই অ্যাসাইনমেন্ট দিয়ে দিব না, এইটা আমি আজকে বলে দিলাম। ঠিক আছে, যদি তোমরা সেকেন্ড সিটি কোনোভাবে নাও দিতে চাও, না দাও, আমার কোনো সমস্যা নেই। আমার ফার্স্ট সিটি তোমরা দিছো, আমি ওইটা দিয়ে মার্কিং করে দিব। ঠিক আছে, সো আমার মতে সেকেন্ড সিটি দাও। যেহেতু ফার্স্ট সিটিতে অনেকেই কম পাইছো আমি দেখছি, কেন কম পাইছো আমি জানি না, এত সহজ প্রশ্ন করছি তাও। সেকেন্ড সিটি দাও, আমি কোশ্চেন আবারও সহজ করব, যা পড়াইছি তার মধ্যেই দিব।
কিন্তু পরীক্ষাটা দাও যাতে করে কিছু নাম্বার যারা আগে পাও নাই তারা পেতে পারো। ঠিক আছে, আমি চাই তোমরা নাম্বার পাও, 30-এর মধ্যে তোমরা মার্কস নিয়ে যাও, ফাইনালে তোমার পাওয়াটা অনেক টাফ তোমাদের জন্য। যদি স্যার আল্লাহ। রাকিব স্যার একবার অ্যাসাইনমেন্ট দিয়েছিল আমাদের, ওইটার কি কাউন্ট হবে মার্ক? রাকিব স্যার তোমাদের 5 ক্লাস পড়াই অ্যাসাইনমেন্ট দিছিল? জি স্যার, ওই একটা লেকচারের উপরে অ্যাসাইনমেন্ট দিয়েছিল স্যার। কি তোমরা ওনাকে জমা দিতে পারছিলা? জি স্যার, আমরা সবাই জমা দিছিলাম স্যার। তাইলে তো ওটা আমার কাছে নাই, তাইলে ওই নাম্বার পাবা না, ওই জিনিস আমার কাছে নাই, উনি তো চাকরি ছেড়ে চলে গেছে। যদি তোমরা জমা না দিতা তাইলে বলতাম যে আমাকে দিয়ে দাও, তাহলে আমি হয়তো ওইটার নাম্বার কিছু একটা করতাম, তাইলে ওটা পাচ্ছ না, সরি। যে জিনিসের ডকুমেন্ট আমার কাছে নাই ওই জিনিসের নাম্বার আমি দিতে পারবো না। আমি তোমাদেরকে এমনি একটা অ্যাসাইনমেন্ট দিব। তোমাদের মোটামুটি প্রথম যে 15টা ক্লাস, তোমরা তো ক্লাসই করো না, আমি তো বিপদে আছি তোমাদেরকে নিয়ে, যাই হোক এখন টানা ক্লাস করাবো, সমস্যা নাই। তোমাদের প্রথম 15টা স্যার, ক্লাসে। হ্যাঁ বলো। স্যার রাকিব স্যারের ওটা আমাদের কাছে আছে স্যার। ওটা তো আমরা হচ্ছে স্যার অনলাইনে জমা দিছিলাম তো স্যার। অনলাইনে পিডিএফ জমা। আমাদের তো আছে স্যার এখন। আচ্ছা তাইলে ওটা তোমরা তাইলে তোমাদের কাছে রাখো, আমি তোমাদের সাথে ক্লাসে তাহলে ডিসকাস করবো। তো তোমাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, প্রথম 15টা ক্লাসের উপর আমি তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট দিব। কি অ্যাসাইনমেন্ট দিব ওটা আজকে হঠাৎ করে আমার মাথায় আসছে। আমি যেটা ঠিক করছি, আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব হচ্ছে তোমাদের এই প্রথম 15টা ক্লাস, তোমাদের তোমরা তোমরা আমাদেরকে তুমি আমাকে ওটা দিবা, যে তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো সেটা দিবা। ওইখান থেকে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দিব, যাতে করে তোমাদের আগের ইয়ারে কোশ্চেন সলভ করার প্র্যাকটিস হয়ে যায়, অ্যাসাইনমেন্টের নাম্বারও পাও, সব দিক থেকেই হয়। ঠিক আছে, তো তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের কন্ট্রোল সিস্টেমের কোশ্চেনের যদি পিডিএফ থাকে ফাইনাল ইয়ারের গুলা যত বছরের, সেটা আমাকে তোমরা কেউ একজন দিয়ে দিও। ওই যে দিদার আছে, দিদারও আমাকে দিতে পারো। সেইখান থেকে আমি তোমাদের 10-12টা অঙ্ক, আমার ইচ্ছা আছে 12টা থেকে 15টা অঙ্ক দেওয়ার, বা কিছু থিওরিটিক্যাল কোশ্চেন দেওয়ার, মানে মোটামুটি 10-12-15টা মতো প্রশ্ন থাকবে। 1 মাস সময় দিব। তো সেই 1 মাসের মধ্যে তোমরা লিখবা, করবা, আমাকে দিবা, ওইটার ভিত্তিতে আমি তোমাদের নাম্বার দিয়ে দিব। ঠিক আছে, নাম্বার নিয়ে কোনো কার্পণ্য করব না, লিখে দিলেই আমি তোমাদের পাস দিয়ে দিব। কিন্তু যাতে করে তোমাদের ফাইনালে পড়াটাও হয়ে যায়, আমি সেভাবেই সেটা অ্যাসাইনমেন্ট দিব। তোমাদের এই নিয়ে কারো দ্বিমত আছে? এটা আমি আজকেই ডিসাইড করছি। ঠিক আছে, দ্বিমত থাকলে বলতে পারো, বাট আমার মনে হয় এটা নিয়ে কারো দ্বিমত করার কথা না। কারণ এটাতে তোমাদের যেমন ফাইনাল ইয়ারের কোশ্চেন সলভ হয়ে যাবে, পাশাপাশি অ্যাসাইনমেন্টও হয়ে যাবে, এক ঢিলে দুই পাখি। সো এইটা তোমরা করবা, আমি এটাই তোমাদের অ্যাসাইনমেন্ট দিব। লিখে দিলেই 5 মার্ক। এখন বন্ধুরটা কপি করো আর যা মন চায় খুশি করো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু করতে হবে, হাতে লিখে করে আমাকে জমা দিতে হবে। 1 মাস সময় দিব করার জন্য। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লাস যদি আবার রেগুলার চলে, আমি এই মাসের 15-20 তারিখের দিকে দিয়ে দিব, তারপর আগামী মাসের 15-20 তারিখ পর্যন্ত সময় দিব, 1 মাস সময় পাবা, করবা, করে দিবা। স্যার আচ্ছা, অফলাইনে যদি ক্লাস না হয় কয়েকদিন, স্যার আমরা অনলাইনে রেগুলার ক্লাস করবো স্যার, এই আমার টাইমে। কোনো আমার কোনো প্রবলেম নাই। তো হ্যাঁ, না আমি ভাত খাবো না, আমার কোনো সমস্যা নেই, তোমরা যদি আমাকে আমি সময় কিন্তু স্যার এই টাইম স্যার। আমার কোনো সমস্যা নাই, এই রাতে 9টা বাজি আমি নিতে চাই। দিনের বেলা আমি চাই না অনলাইন ক্লাস নিতে, তোমরা জি স্যার। বিভিন্ন জায়গায় থাকো, আমিও বাসায় গিয়ে থাকি। তবে আমি এখন থেকে তোমাদের অবশ্যই অফলাইন ক্লাস হোক না হোক সেটা ইস্যু না, অনলাইন ক্লাস আমি কন্টিনিউ করবোই। ঠিক আছে, কারণ হচ্ছে তোমাদের এভাবে ক্লাস মিস দেওয়া আমি একদমই আমার পছন্দ হচ্ছে না। ঠিক আছে, সো থ্যাংক ইউ। অফলাইন হলে ভালো। অফলাইনে তো করাতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ অফলাইনে পড়াতে ভালো লাগে, মানুষজনকে সামনে দেখি, তোমরাও আমাকে দেখো। বাট অফলাইন যদি না হয় আমি অনলাইনে পড়াবো, শেষ। ক্লাস আমার আমার প্ল্যান ছিল 24টা থেকে 25টা ক্লাসে তোমাদের সিলেবাস শেষ করা। এত বড় সিলেবাস 20 ক্লাসে, 18 ক্লাসে শেষ করা যায় না। সো আমি 24টা ক্লাসই শেষ করব, সেটা অফলাইনে পারলে অফলাইনে, অনলাইনে পারলে অনলাইনে, কিন্তু 24টা থেকে 25টা ক্লাসই আমি সিলেবাস শেষ করব। এইটা আমাকে তোমাদের দিতে হবে। বাকিটা তোমরা এবার নিজেরা পড়ো, যা করো। ঠিক আছে, যদি অফলাইনে পারি নিব, অফলাইন না হলে অনলাইনে নিয়ে শেষ করব। বুঝতে পারছো? বাট আমি পড়ালেখায় কোনো ছাড় দিতে চাচ্ছি না। ঠিক আছে, আমার দায়িত্ব পড়ানো, আমি যদি টাকা হালাল করে তোমাদের না পড়াই, জিনিসটা খুব প্যাথেটিক। ঠিক আছে, তো পড়া তোমাদের দায়িত্ব, তোমরা পড়বা, কিন্তু আমি আর পড়ানোটা আমার দায়িত্ব, ওটা আমি ভালো মতো পড়াইতে চাচ্ছি, এই আর কি। আচ্ছা, তো আমরা আবার পড়ায় ফেরত আসি। তো এইটা টাইম ডিলে করে, এবং টাইম ডিলে থেকে রেসপন্সটা 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে না পেয়ে আমরা 3+2 5 সেকেন্ডে গিয়ে আমরা আমাদের স্টেডি রেসপন্সের 63%-এ রিচ করতেছি। এইটুকুই হচ্ছে ডিফারেন্স।
আশা করি বুঝছো। এবার আমি পরের স্লাইডে যাই। পরের স্লাইডটা একটু ডিফারেন্ট। পরের স্লাইডটা যেটা করছি যে আমরা আমাদের যে রেসপন্স, নর্মাল রেসপন্স, সেই রেসপন্সে কিন্তু কে ডিভাইডেড বাই টিএস প্লাস ওয়ান, এইখানে কিন্তু আমাদের কোনো জিরো ছিল না, কনস্ট্যান্ট ছিল উপরে। জিরো, জিরো ছিল না আমাদের প্লটটা যখন দেখেছিলাম, দেখেছিলাম পোল আছে, কোনো জিরো নাই। আমি যদি জিরো আনতে চাই তাহলে আমাকে একটা জিরো অ্যাড করতে হবে। এই দেখো আমি ইচ্ছা করে একটা টার্ম এড করছি, ওয়ান প্লাস আলফা এস। তাহলে আমাদের একটা জিরো আসবে, জিরোটা কত হবে? জিরোটা হবে মাইনাস ওয়ান বাই আলফা। ওই তো ওয়ান প্লাস আলফা এস ইকোয়াস টু জিরো ধরে এস এর ভ্যালু পাবো মাইনাস ওয়ান বাই আলফা। এখন কথা হচ্ছে এই জিরোটা অ্যাড করলে আমাদের ওই গ্রাফ ইম্প্যাক্টটা পড়বে কি, গ্রাফের রেসপন্স ইম্প্যাক্টটা পড়বে কি, সেটাই আমরা দেখতে চাচ্ছি। বুঝতে পারছো? ডিলে তো অ্যাড করে দেখলাম কি হয়, এখন আমরা জিরোটা অ্যাড করে দেখতে চাচ্ছি কি হয়। সেটা যদি একটু দেখি, আচ্ছা নিচে ক্যালকুলেশন গুলো তোমরা করে নিও, এটা পারবা আশা করি। পার্শিয়াল ফ্র্যাকশন করে কিভাবে ইনভার্স ল্যাপ্লাস করতে হয় এটা আমি আর এক্সপ্লেন করলাম না। সো তাহলে আমাদের দেখো এখানে পোল আছে কোথায়, মাইনাস ওয়ান বাই আলফা, মাইনাস ওয়ান বাই টিতে যেটা আগে দেখাইছিলাম। আর আমাদের এখন একটা জিরো অ্যাড করলাম মাইনাস ওয়ান বাই আলফাতে। তো সেইটার জন্য দেখো আমাদের রেসপন্সে কি চেঞ্জ হচ্ছে, আগে এটা একটু আমরা দেখি। আমাদের নর্মালি যদি কোনো জিরো না থাকতো তাহলে রেসপন্স হইতো এইরকম টাইম ডোমেনে। আর যদি জিরো অ্যাড করি তাহলে আমাদের রেসপন্সটা হবে এইরকম। দেখো কে ইন্টু ওয়ান প্লাস কে ইন্টু ওয়ান মাইনাস ই মাইনাস টি বাই টি। আর এখানে একই প্রায় টাইপের, বাট আলফা মাইনাস টি, মানে একটা চেঞ্জ আসতেছে, আমাদের কে বাই টি টার্ম আসতেছে। তো এখানে আবার একটা ইস্যু আছে যে টিটা কি আলফার চেয়ে বড় নাকি না বড়, এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে আর কি। তো সেইটা আমরা একটু গ্রাফের মাধ্যমে একটু দেখলে জিনিসটা ভালো বুঝবো, কারণ ইকুয়েশন দিয়ে জিনিসটা অত ভালো বোঝা যায় না। তো এইবার আমরা একটু গ্রাফ দিয়ে জিনিসটা দেখি। তো গ্রাফে তোমরা জিনিসটা যদি দেখো, এই দেখো গ্রাফে, গ্রাফে দেখো, খেয়াল করে দেখো খুব ভালো মতো। আচ্ছা গ্রাফটা দেখানোর আগে আরেকটা জিনিস একটু দেখাই, নয়তো তো জিনিসটা এই যে দেখো এইটা একটু দেখাই। দেখো এখানে খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো টি গ্রেটার দেন আলফা, তো সেই মতো স্টেপ রেসপন্স অ্যাপ্রক্সিমেটলি সেম উইথ অফসেট অ্যাডেড বাই জিরো। মানে এখানে হচ্ছে আলফা মাইনাস টি। এখন ধরো টি তো আলফার চেয়ে যদি বড় হয় তাহলে জিনিসটা তো মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছো? তো সেইটাই আমি এখানে করছি। ধরো একটা সাপোজ একটা ভ্যালু মাইনাস এন, তাহলে দেখো তোমার ইকুয়েশনটা কি হচ্ছে, কে মাইনাস কে বাই টি ইন্টু এন মাইনাস মাইনাস টি বাই টি। কে যদি কখনো ওয়ান মাইনাস এন বাই টি ইন্টু মাইনাস টি বাই টি। দেখো আগেরটার সঙ্গে দেখো প্রায় মিলে গেছে না এই রেসপন্সটা প্রায় কিন্তু মিলে গেছে। তো ডিফারেন্সটা কোন জায়গায় বলো তো? এই টার্মটা আসছে যেটা এখানে ছিল না। তোমরা কি বুঝতে পারছো? টি যদি আলফার চেয়ে বড় হয় তাহলে টার্মটা নেগেটিভ হয়ে যায়, এবং নেগেটিভের ইম্প্যাক্টটা তখন রেসপন্সে এমন ভাবে পড়ে যে এটা অনেকটা আগের মতোই হয় রেসপন্স। কথা কি বুঝাতে পারলাম? এই এই স্লাইডটা খুবই ক্রুশিয়াল, এটা বাসায় নিজেরা দেখলে বুঝবা না। এটা অবশ্যই ক্লাসে বুঝতে হবে, না বুঝলে ভিডিও দেখে হইলেও বুঝতে হবে। বুঝছো? তোমরা আসো নাকি আবার বাসায় ভিডিও দেখে পড়বা ওই আশাতে আসো? দিব আমি ভিডিও, সমস্যা নাই, কিন্তু ক্লাসে একটু মনোযোগ দেওয়া উচিত। জি জি স্যার। স্যার আছে। আচ্ছা আসো তাইলে তোমরা। আচ্ছা ওকে, তাহলে এইটা আমরা একটু বুঝলাম। তাহলে এবার আমরা একটু নিচে যাই। দেখো এই দেখো এই রেসপন্সটা দেখলে একটু ভালো বুঝবা। এই যে দেখো আমি এইখানের খেয়াল করে দেখো, যখন নর্মালি চিন্তা করো যে এটা নাই, ধরো এই টার্মটা নাই, এই টার্মটা তো জিরোর জন্য অ্যাড করছে, এটা নাই, ধরো টেন ডিভাইডেড বাই থ্রি এস প্লাস ওয়ান। তাহলে দেখো তোমাদের গেইন কত? টেন, ফাইনাল ভ্যালু টেনে যাবে। আর ওই যে 3 সেকেন্ড পরে সে 60% পৌঁছে যাবে। এখন যখন ওয়ান প্লাস টি এস অ্যাড করছি তাহলে আমার রেসপন্সটা কোন জায়গায় চেঞ্জ হবে বলো তো? রেসপন্সটা হবে টেন প্লাস টেন বাই থ্রি। আর এখানে কত? টু মাইনাস, এখানে দেখো আলফাটা কত? টু, আলফাটা হচ্ছে টু, আর টি তো থ্রি। এখন এখানে টি তো আলফার চেয়ে বড়, তাই এখানে মাইনাসটা মানে ওই যে বিয়োগ ফলটা আসবে, টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ইট দি পাওয়ার মাইনাস টি বাই থ্রি। বুঝে গেছে? So এই 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 জিনিসটা এখানে চেঞ্জ আসবে। কথা বুঝতে পারছো? তো সেইটাই এখানে ইকুয়েশনের মাধ্যমে এবং গ্রাফের মাধ্যমে দেখানো হইলো। ক্লিয়ার? এই দেখো অফসেট হয়েছে একটা গ্রাফে, দেখছো? কি অফসেট হলো খেয়াল করে দেখো তো। নর্মালি রেসপন্সটা জিরো থেকে শুরু হওয়ার কথা, এখন জিরো থেকে শুরু না হয় কোত্থেকে শুরু হচ্ছে? এই জায়গা থেকে শুরু হচ্ছে। এইটা কোত্থেকে আসছে বলো তো? এইখান থেকে। এইখান থেকে কিভাবে? টেন আর কত? টেন বাই থ্রি মাইনাস ওয়ান। এইটা ক্যালকুলেশন করলে দেখবা কত আসে। কত আসে বলতে পারবা? 3 × 3 = 30, 20, 20/3, 20/3 মানে কত? 6.67। এই দেখো এইখানে, তার মানে জিরো থেকে শুরু হওয়ার কথা নর্মালি গ্রাফটা, কিন্তু এখন জিরো থেকে শুরু হয়ে এটা কোথায় যাওয়ার কথা? আস্তে 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 এইভাবে যাওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে এখন অফসেট হয়ে এখান থেকে শুরু হয়েছে। সো এইখানে তুমি যে জিরো অ্যাড করো তাহলে এটা রেসপন্সটা ইফেক্ট পড়বে কোথায়? এই অফসেটের ইম্প্যাক্টটা পড়বে। বুঝতে পারছো? তাহলে পরীক্ষায় যদি আমি এরকম ধরো দিয়ে দিলাম, পরীক্ষায় সাপোজ আমি এটা র্যান্ডম বলছি, পরীক্ষা এটাই দিব আমি, এটা বলতেছি ধরো পরীক্ষা আমি দিলাম 5/2s+3।
বললাম যে এইটার এইটার রেসপন্সের গ্রাফ আঁকবা, সাথে 1+5s এটা এটা দিয়ে তুমি করবা, এবং রেসপন্সে কি চেঞ্জ হবে সেটা তুমি আমাকে দেখাবা। পারবা? আশা করি পারবা। তো এখানে কিন্তু আমি অবশ্য টি লেস দেন আলফা রাখছি, যাই হোক। হ্যাঁ, এগুলা একটু পরীক্ষায় টুইস্ট তো করবোই। তো যাই হোক, এগুলা বুঝতে পারছো কোন জায়গায় কি চেঞ্জ আসবে সেটা কিন্তু বুঝে তোমাকে দুইটা স্যার গ্রাফ এটা তো আলাদা করে। আরেকবার তো দেখেন স্যার। কোনটা দেখাবো? স্যার এইমাত্র যে ম্যাটটা একটু দেখাইলেন স্যার, যেভাবে আসতে পারে পরীক্ষায়। বাবা, ওটা এমনি এক্সাম্পল দিছি, কিচ্ছু না। এইটার মতোই ধরো 10 3, ওই আমি তো মুছে ফেলছি, আমার মাথায়ও নেই আমি কি লিখছিলাম। এইটাই আর কি, জাস্ট ডিফারেন্ট ভ্যালু দিয়ে দেখাইছি বাবা। এটা বুঝছো তো নাকি, অফসেট যে কেন না স্যার, হয়েছে? এটা আরেকবার একটু দেখেন স্যার, এটা একটু আচ্ছা, বুঝতে পারিনি স্যার। ধরো নর্মালি তোমার এটা নাই, ধরো এই টার্মটা তোমার নাই, ঠিক আছে? তাই তোমার রেসপন্স কি হইতো, জিরো থেকে শুরু জি হয়ে স্যার। তারপর আস্তে 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 এখানে যাইতো না? এটা তো জি নাকি? স্যার। এটা অ্যাড করার ফলে কি হয়েছে দেখো, এটা জি অ্যাড স্যার। করার ফলে তোমার এই যে অফসেট হবে এতটুকু। তার মানে হচ্ছে আগে তো 10 ছিল, তার মানে জিরো থেকে হইতো, এখন জিরো থেকে হবে না, এখন কত থেকে হবে? 10+10/3 2 - 3, কারণ এখানে জিরো বসলে এটা 1। তাহলে এই টার্মটা, তাহলে এটা কত, এটা হচ্ছে 6.67। তাহলে এই 6.67 থেকে গ্রাফ শুরু হবে, অফসেট হবে। বুঝতে পারছো? আর আগে কি জি হইতো, স্যার। আগে 10 into 1 - বা ই টু দি পাওয়ার -t/2 ছিল। সো না সরি, ই টু দি পাওয়ার -t/2 ছিল। সো তাহলে এটাও, সরি সরি, একটু আমার মুখে ভুল হয়ে গেছিল, 10 into ই টু দি পাওয়ার -t/t এই টাইপ একটা ফর্ম ছিল। তো তাহলে জিরো থেকে শুরু হইতো, এখন জিরো থেকে শুরু না হয়ে আরেকটা ভ্যালু থেকে শুরু হবে। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। ওকে, আচ্ছা, টাইমও বেশি নাই বাবা, তোমাদেরও ধৈর্য থাকবে না, তাড়াতাড়ি শেষ করে দিই, কারণ আর বেশি স্লাইড নাই, আমি আরেকটা মিটিং ডাকতে চাচ্ছি না। আচ্ছা, সো আমার মনে হয় পড়ানো আমার শেষ হয়ে গেছে প্রায়। এটা জাস্ট, আগেরটা ছিল টি গ্রেটার দেন আলফা, এটা হচ্ছে টি লেস দেন আলফা। তাই টি লেস দেন আলফা হইলে, ধরো এখানে এমন একটা এক্সাম্পল দিচ্ছি না, টি লেস দেন আলফা, তাহলে এখানে টি কত 1.5, আলফা কত 2, তাহলে এখানে তখন মাইনাস আসবে না, এখানে তখন কি হবে, প্লাস হবে। প্লাস হলে গ্রাফটা কি আর এরকম হবে আগের মতো? না, তখন গ্রাফটা হবে এইরকম। কথা বুঝাতে পারছি? গ্রাফের চেঞ্জটা বুঝতে পারছো? হ্যালো, গ্রাফের চেঞ্জটা বুঝতে জি পারছো? জি। জি স্যার। আচ্ছা, গ্রাফের চেঞ্জটা বুঝতে পারাটা জরুরি। আচ্ছা, তো সেটাই এখানে বলছি। তার মানে এবার দুইটা একসাথে দেখালাম, তাহলে টি গ্রেটার দেন আলফা হইলে রেসপন্স এরকম, টি লেস দেন আলফা হইলে রেসপন্স এরকম। বুঝা গেছে? হ্যালো, বুঝতে পারছো? এবং এই গ্রাফটা কোত্থেকে শুরু হবে, এখান থেকে কেন শুরু হয়েছে বলো তো দেখি। এই যে t = 0 বসালে এই পার্টটা 1, এই পার্টটা 1 হয়ে যাবে। এইটা ক্যালকুলেশন করলে দেখবা বাসায় 13.33 আসে। এই কারণে গ্রাফটা এখান থেকে শুরু হয়ে আস্তে আস্তে কোন ভ্যালুতে স্টেবল হয়েছে বলো তো দেখি। গেইন, এই যে 10, এই ভ্যালুতেই কিন্তু স্টেবল হয়েছে। বুঝতে হবে কিন্তু, একটা গ্রাফ এঁকে দিলেই হইলো না। এখন পরীক্ষায় দিলাম, তোমার মন খুশি মতো একটা এই যে এরকম এঁকে দিলা, নাম্বার দিব না বা। তোমাকে কোন জায়গা থেকে শুরু করতেছো এবং কোন পয়েন্টে গিয়ে ও আবার স্টেডি স্টেটে পৌঁছাচ্ছে, সেটা লজিক্যাল কিনা সেটাও তোমাকে ইন্ডিকেট করতে হবে, ইন্ডিকেট না করলে নাম্বার পাবা না। বুঝাতে পারলাম? জি কোশ্চেন স্যার, আছে? বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। এগুলো খুব মজার জিনিস, এগুলো বুঝলে খুব সহজ। আচ্ছা, আর কিছু নাই, এগুলা নিজেরাই বুঝবা। সো উইথাউট জিরো হইলে গ্রাফ এরকম, উইথ জিরো যদি টি গ্রেটার দেন আলফা হয় তাহলে এরকম। তো এগুলা এগুলা আর বলতে হবে না, এই এই গ্রাফটা তো বুঝছো নাকি? এটা হচ্ছে, এটা প্রথমেই দেখাইছিলাম যখন কোনো জিরো নাই, আর এইটা জিরো সহ যখন টি গ্রেটার দেন আলফা, আর এটা জিরো সহ যখন টি লেস দেন আলফা। তো এটা মাত্রই পড়েছে। আচ্ছা, আর কিছু পড়ানোর নাই, শেষ। লাস্টে যে স্লাইড গুলো অ্যাড করছি এগুলো জাস্ট মানে জাস্ট ফর ইন্টারেস্ট, এগুলো পরীক্ষায় আসবে না। এগুলো হইলো তোমার যেমন কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল, আর্মেচার কন্ট্রোল ডিসি মোটর তোমরা যেগুলো সেকেন্ড ইয়ারে পড়ছো, ওইটার জন্য কিরকম হয়। তারপর একটা ইলেকট্রিক্যাল সিস্টেম দিছি, ওর জন্য কিরকম হয়। মেকানিক্যাল সিস্টেম দিছি, তোমাদের অলরেডি মেকানিক্যাল সিস্টেম পড়াইছি, সেটার জন্য কিরকম হয়। ক্রুজ কন্ট্রোল অফ ভেহিকেল, ওটার ক্ষেত্রে কিরকম হয়। এগুলা জাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়েছি, এগুলো পরীক্ষা আসার মতো না, এগুলো জাস্ট ইন্টারেস্টের জন্য। এগুলা অ্যাড করি আমরা স্লাইডে, জাস্ট বাচ্চাদেরকে দেখানো যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল এরকম হতে পারে। বুঝাতে পারছি? তো এই 50 পেজের স্লাইড তোমাদেরকে আমি মনে হয় খুব ভালোভাবেই পড়ায় শেষ করতে পারছি। ক্লাসরুমে পড়াতে পারলে আরেকটু ভালো লাগতো, কারণ আমি জানি তোমরা অনেকেই জয়েন দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে গেছো, যেটা সামনে থাকলে হয়তো খুব বেশি পারতা না। যাই হোক, ব্যস্ত হলো, আমি তোমাদের ভিডিও দিয়ে দিব, আপলোড করে দিব, তোমরা ওখান থেকে দেখে হইলেও পড়বা অন্তত, ঠিক আছে?
ওকে ফাইন, তাহলে ক্লাস আজকে এখানেই জি শেষ। স্যার। এখন দাঁড়াও 1 মিনিট।